আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর সুচিতা শারমিনকে। অব্যাহতি দেওয়া হয়েছে প্রো ভিসি গোলাম রব্বানী ও ট্রেজারার মামুন রশিদকে। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে। মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে অনশন কর্মসূচি প্রত্যাহার করে উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা। প্রায় এক মাস ধরে আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি অবকাঠামো উন্নয়ন, রেজিস্ট্রার অপসারণ, শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দেয়া মামলা ও জিডি প্রত্যাহার। পরে এই আন্দোলন রূপ নেয় উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে। সোমবার রাতে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে পড়েন ৩ শিক্ষার্থী। আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। আন্দোলনের মুখে মঙ্গলবার ভিসি ডক্টর সুচিতা শারমিনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই খবরে অনশন কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা। বের হয় আনন্দ মিছিল। জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা কথা খুব ভালো করে জানি যে ফ্যাসিবাদ পতনের পরে আনন্দের আসলে কোনো সীমা থাকে না, এবং মানুষ আসলে মানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারিদিকে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় আজকে ঈদ পালন করছে তাদের। নতুন ভিসি আসতেছেন, আমাদের অনেক প্রত্যাশা ছিল পূর্বে, যে প্রত্যাশাগুলো আসলে পূরণ হয় না, যার কারণে এই আন্দোলন। গণতান্ত্রিক পরিবেশ ছিল না বিশ্ববিদ্যালয়ে। প্রথম প্রত্যাশা থাকবে যে তিনি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবেন। দীর্ঘদিন একটা আন্দোলন করতেছিলাম, তো এই মুহূর্তে যে বিজয়ের আনন্দ, বিজয়ের সংবাদ, এই সংবাদ পাওয়ার পরে সব দুঃখ, কষ্ট, ক্লান্ত সব ধূলিসাৎ হয়ে গেছে। অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানবিক করিডর নিয়ে জনগণকে অন্ধকারে রাখার অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংশয় জানিয়েছেন বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে কিনা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলাদা আলোচনা সভায় তারা এসব কথা বলেন। এদিকে চট্টগ্রাম মানবিক করিডর বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় সোমবার 2 বাংলাদেশি জেলেকে লক্ষ্য করে গুলি ছোড়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ সময় 3 জেলেকে ধরে নিয়ে যায় তারা। এসব ঘটনায় উদ্বিগ্ন দেশের মানুষ। এ অবস্থায় নানা প্রশ্ন উঠেছে মানবিক করিডোর নিয়েও। মানবিক করিডোর নিয়ে জনগণের মতামত নেওয়া উচিত ছিল বলে মনে করছে বিএনপি। এ নিয়ে সবার সাথে আলোচনা করা প্রয়োজন বলে মনে করেন দলের নেতারা। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দলসমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন, আরেক উপদেষ্টা বলেছেন যে না, আমরা এখন পর্যন্ত এই করিডোরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনো দেইনি। জনগণ অন্ধকারে আছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশকে গাজায় পরিণত করার পায়তারা চলছে। মানবিক করিডোরের অর্থটা কি? এটা কার সাথে আলাপ হয়েছে? একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোনো রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। তাহলে এটা কার এজেন্ডা? এর পিছনে কি? বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? আর একটি যুদ্ধক্ষেত্র আমরা বাংলাদেশকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছি? দেশে নির্বাচিত সরকার থাকলে মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করত বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই এখানে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগ নিষিদ্ধ জরুরি ছিল। ভারতের মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ জানায় ভারত। দিল্লিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল। রণবীর জয়সওয়ালের দাবি, সঠিক পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যা উদ্বেগজনক। জবাবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান প্রেস সচিব শফিকুল আলম।
মন্তব্য করেন, গত 15 বছরের গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ। রাজনৈতিক স্বাধীনতা খর্ব ও দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করেছে দলটি। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা জরুরি হয়ে পড়ে। যথাযথ পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা উদ্বেগজনক। বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে। এ পরিস্থিতিতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে উদ্বিগ্ন ভারত। বাংলাদেশে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই। Fair and inclusive elections in Bangladesh. সাবেক এমপি ও শিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত মঙ্গলবার এই আদেশ দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ সাগর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মমতাজের বিরুদ্ধে সমালোচনা আছে, গান গেয়ে হয়েছেন এমপি, জড়িয়েছেন রাজনৈতিক বিতর্কে। একাধিক হত্যা মামলার আসামি তিনি। চোখ জুড়ানো, মন ভোলানো, দেখতে অতি চমৎকার। ছিলেন মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য। তবে অভিযোগ আছে, মমতাজ বেগম হয়ে উঠেছিলেন বিদ্যুতের ফেরিওয়ালা। এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। প্রতিদ্বন্দ্বীদের মন্তব্য, রাজনৈতিক প্রজ্ঞা ছাড়াই কেবল গান গেয়েই পেয়েছেন এমপি পদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে সংসদে গেয়ে উঠতেন তোয়াজ করা গান। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আড়ালে চলে যান মমতাজ। সোমবার রাতে গ্রেপ্তার হন ধানমন্ডি থেকে। গত 19 জুলাই মিরপুর 10 নং গোলচত্বরে অভ্যুত্থানে অংশ নেয়া মোহাম্মদ সাগর হত্যা মামলায় তাকে আদালতে তোলা হয়। মঞ্জুর হয় 4 দিনের রিমান্ড। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই মমতাজকে, শিল্পী মমতাজ অবৈধ এমপি এবং হাসিনার ফ্যাসিস্টের পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন। এই যে আদেশ হয়েছে, আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আমরা এই আদেশের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিজ্ঞ উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাব। 2008 সালে আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য হন মমতাজ। 2014 ও 2018 সালে নৌকা প্রতীক নিয়ে এমপি হন। 2024 সালে মানিকগঞ্জ 2 আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। পরে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মূল সড়কে আর ব্যাটারি রিকশা চলতে দেবে না উত্তর সিটি কর্পোরেশন। মঙ্গলবার আসাদগেট এলাকায় এক অভিযানে শতাধিক রিকশা ঘুরিয়ে দেওয়া হয়। অবৈধ এসব রিকশার বদলে অনুমোদিত নকশার বাহন শিগগিরই সড়কে নামানো হবে। এ মাসেই চালকদের প্রশিক্ষণ শুরু করবে কর্পোরেশন, দেবে লাইসেন্সও। পাশাপাশি ব্যাটারি রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্টও বন্ধ করবে ডিএনসিসি। মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় এভাবেই ঘুরিয়ে দেওয়া হয় ব্যাটারি চালিত রিকশা। ধানমন্ডি পুরনো 27 নম্বর রোড থেকে আসাদগেট পর্যন্ত এই অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন। নির্দেশনা না মানায় শতাধিক রিকশা ভেঙে ফেলা হয়। গেল বছরের আগস্ট থেকে রাজধানীর প্রধান সড়কে এসব রিকশার অবাধ চলাচল, বেপরোয়া গতি, উল্টো যাত্রাসহ নানা কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ডিএনসিসি প্রশাসক জানান, চলতি মাসেই চালকদের প্রশিক্ষণ শুরু হবে, দেয়া হবে লাইসেন্সও। নির্ধারিত ভাড়ায় নির্দিষ্ট এলাকায় চলতে পারবে অনুমোদিত নকশার রিকশা। ঢাকার 20% যে অ্যাক্সিডেন্ট, সেগুলোর একটি বড় কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা। কারণ এই রিকশাগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনে বানানো হয়। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বৈধ রিকশাগুলো তৈরি করা হবে, সেই রিকশাগুলোর আমরা লাইসেন্সিং করব। তো সুতরাং লাইসেন্স ছাড়া কোনো রিকশা ঢাকা শহরে নামানো হবে না, এবং ঢাকা শহরে লাইসেন্স পাওয়ার পরেও কোনো রিকশা মূল সড়কে আসতে পারবে না। অবৈধ ব্যাটারি রিকশার চার্জিং পয়েন্ট আর উৎপাদনের ওয়ার্কশপও বন্ধ করবে ডিএনসিসি। যেখানে মধ্যে এই রিকশাগুলো তৈরি করা হয় এবং চার্জিং পয়েন্টগুলো আছে, তার উপরে আমাদের অপারেশন শুরু হবে। এগুলোকে আমরা বন্ধ করে দিব। সরকারের পক্ষ থেকে বৈধ রিকশা, যেটা মানুষের জন্য
সুরক্ষা দেয়, সেফ যানবাহন আমরা তৈরি করছি। সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে, ডিজাইন দিয়ে দিয়েছে, তারা তৈরি করবে। এর আগে গুলশান সহ কয়েকটি এলাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণা দিলেও তদারকির অভাবে তা কার্যকর করতে পারেনি উত্তর সিটি কর্পোরেশন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল চেয়ে আগামী 3 কর্মদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে এনবিআর কর্মীরা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। মঙ্গলবার রাজধানীর রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেন তারা। এদিকে সচিবালয় অর্থ উপদেষ্টা জানান, এনবিআর বিলুপ্তিতে প্রতিষ্ঠানটির কর্মীদের দুশ্চিন্তার কিছু নেই। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএমএফের শর্ত ও সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার এনবিআরকে 2 ভাগ করেছে। সোমবার রাতে এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি আলাদা বিভাগ করা হয়েছে। অধ্যাদেশ জারির পর ক্ষোভ তৈরি হয়েছে কাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মকর্তাদের। এর প্রতিবাদে মঙ্গলবার এনবিআর সংস্কার পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা বলেন, অধ্যাদেশে কর্মকর্তাদের ইচ্ছার প্রতিফলন হয়নি, তাই অধ্যাদেশ বাতিল না হলে 3 দিনের কর্মবিরতির পর আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি তাদের। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আগামী 15ই মে বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত এবং আগামী 17ই মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারী কলম বিরতি পালন করবে। যখন বড় পরিসরে এই আলোচনাগুলো হবে, সেই ক্ষেত্রে এটি কতটা উপযোগী সেটি বের হয়ে আসার সুযোগ তৈরি হবে। আমরা শুধু সেই সুযোগটি তৈরি হবার জন্য সরকারের কাছে আবেদন করছি। সেটাকে বিলুপ্ত করার আগে জনগণকে সম্পৃক্ত করা, সকল সংশ্লিষ্ট স্টেক হোল্ডার থেকে সম্পৃক্ত করা অতীব জরুরি। অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোই প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরের কর্মকর্তাদের সাথে আলাপ করেই এটি করা হয়েছে। এতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। ওদের সাথে যে আলাপ করি না তা না, আর আলাপ যদি মনে করেন এনবিআরে হাজার হাজার কর্মচারী সদস্যের সাথে আলাপ করে তা না, যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করে। ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে, তাদের সাথে আলাপ করা হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এক ব্যাখ্যায় জানায়, এনবিআর ভেঙে 2 বিভাগ গঠন শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, এটি ন্যায়ভিত্তিক ও দক্ষ কর ব্যবস্থা প্রণয়নের জন্য জরুরি। শক্তিশালী নীতি নির্ধারণ ও স্বচ্ছ প্রশাসন দেশের নাগরিকদের ইচ্ছা পূরণে সহায়ক হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল 6 মাসে গাজীপুরে অগ্নিকাণ্ড হয়েছে 4 শতাধিক, বেশিরভাগই ঝুট গুদামে। কিন্তু এসব গুদামে নেই নির্বাপনের কোনো ব্যবস্থা। এছাড়া গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেও ঘটছে অগ্নি দুর্ঘটনা। সম্প্রতি জয়দেবপুরের আগুনে দগ্ধ হয়ে একে একে মৃত্যু হয়েছে শিশুসহ 5 জনের। ঘনবসতি, পানির অভাব আর সরু রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। শিল্প অধ্যুষিত গাজীপুরে কোনাবাড়িতে গেল 3রা মে ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের একটি সুতার কারখানা ও কয়েকটি বসতবাড়িতে। ফায়ার সার্ভিসের 6 ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে পুড়ে যায় মেশিন, সুতাসহ অন্যান্য জিনিস। এতে 4.5 কোটি টাকার ক্ষতি হয় বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের অনেক সুতা ছিল স্টকে, বাজার একটু খারাপ যাওয়াতে আমরা মাল কিছু স্টক করছিলাম যে কম রেটের কারণে বিক্রি করতে পারি নাই। এখন যে অবস্থায় আছে আমার ঘরে মনে করেন যে যা গেছে এটা আসলে বলার না। একই দিনে টঙ্গীতেও ঘটে অগ্নিকাণ্ড। জেলায় গত 6 মাসে আগুন লেগেছে অন্তত 412 বার, বেশিরভাগই ঝুটের গুদামে। এছাড়া বস্তিতে এবং গ্যাসের লাইনের লিকেজ থেকেও ঘটেছে অগ্নি দুর্ঘটনা। আমার দোকান পান লুটপাট হয়ে গেছে, আমার বাসা বাড়ি পুড়ে গেছে, সবকিছু কিছু মালামাল কিচ্ছু নাই আমার এই যে গোডাউন ছিল 10টা ধরে পুড়ে গেছে। বেশিরভাগ ঝুট গুদামেই আগুন নেভানোর ব্যবস্থা নেই। এছাড়া সরু রাস্তা এবং অনেক আবাসিক এলাকায় কলকারখানার কারণে নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। ঝুটের যে গোডাউনগুলো আছে এগুলা দেখা যায় যে আবাসিক এলাকার মাঝখানে হয়। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে মাঝখানে এই ঝুট লোড আনলোড করার সময় যে ট্রাকগুলা দাঁড় করায় রাখে, অনেক সময় এগুলার জন্য আমাদের গাড়ি ভিতরে ঢুকলে আবার দেখা যায় যে গাড়ি ঘোরানোর মতো রাস্তা নাই, ব্যাক করে আবার ঢুকতে হয়।
সম্প্রতি জয়দেবপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে একে একে মৃত্যু হয়েছে শিশুসহ 5 জনের। বেশিরভাগ ক্ষেত্রে শর্ট সার্কিট, গ্যাস সিলিন্ডারের লিকেজ, সিগারেটের ফেলে দেওয়া জ্বলন্ত অংশ এবং মশার কয়েল থেকে এসব আগুনের সূত্রপাত বলছে ফায়ার সার্ভিস। মে মাসে তাপপ্রবাহ, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মাস। এ সময় প্রাকৃতিক দুর্যোগ ও প্রাণহানির ঘটনাও বেশি হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল থেকে জুন কর্কট ক্রান্তি রেখার আশেপাশে তাপ তীব্র থাকে, তাই বজ্রপাত ও ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ে। গেল 5 বছরে 5টি ঘূর্ণিঝড় হয়েছে এ মাসে। এবারও 23 মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। মে মাসে সূর্যের উত্তরায়ণ ঘটে। সূর্য মাথার উপরে থাকে মার্চ থেকে জুন পর্যন্ত। আফ্রিকা, সৌদি আরব, ভারতের মরু অঞ্চলের সমান্তরালে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা, তাই এই রেখার আশেপাশে এলাকায় সূর্যের তাপ প্রখর হয়। এপ্রিল মেতে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর ও মধ্যপ্রদেশ থেকে বয়ে আসে শুষ্ক বাতাস। এ প্রবেশ মুখেই পড়ে চুয়াডাঙ্গা, ফরিদপুর, কুষ্টিয়া সহ দেশের উত্তর মধ্যাঞ্চল। এই লু হাওয়ার সঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিস্থিতি করে তোলে ভয়াবহ। তাই এ সময় পারদ উঠে যায় 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর। এবছরও সারা দেশেই চরম ভাবাপন্ন হয়ে আছে আবহাওয়া। পশ্চিম দিক থেকে আসা লু হাওয়া, স্থানীয়ভাবে ভৌগোলিক অবস্থান, কর্কট ক্রান্তি রেখার অবস্থান, তাছাড়া সূর্যের আলোর প্রখর প্রাপ্যতা এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যের ব্যবধান, জলীয়বাষ্পের আধিক্য এবং বায়ুর গতিবেগ যদি কম থাকে, তাহলে এই অঞ্চলে এই যে চরম ভাবাপন্ন তাপমাত্রা সেটি অসহনীয় হয়ে ওঠে। মে মাসে হানা দেয় ঘূর্ণিঝড়। 2019 সালে 6 বছরে ঘূর্ণিঝড় ফণী, আমফান, ইয়াস, মোখা ও রেমাল আঘাত হানে। এবছরেও মে মাসের শেষে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপ তৈরি না হওয়া পর্যন্ত সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা বলা উচিত হবে না বলে আমরা মনে করি, কারণ অনেক সময় নিম্নচাপ তৈরি হয়েই আবার তার ইন্টেন্সিফিকেশনের সমাপ্তি ঘটাতে পারে। তবে আমরা আশঙ্কা করছি যে এই ধরনের সিস্টেমের একটু তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তখন এটির নাম হবে শক্তি। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে 300 মানুষ মারা যায়। তাই বজ্রঝড়ের শুরুতেই খোলা স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয় নেবার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাত্রী খরায় ঢাকা বরিশাল নৌ রুটে যখন লঞ্চ চলছে হাতে গোনা, তখন বরিশাল নদী বন্দরে টার্মিনাল নির্মাণে চলছে বিশাল কর্মযজ্ঞ। বিদেশি অর্থায়নে টার্মিনাল আধুনিকায়নের এই প্রকল্পে ক্ষুব্ধ স্থানীয়রা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, কাজ শেষ হলে বাড়বে নদী বন্দরের সৌন্দর্য, সুযোগ সুবিধা, নৌপথে বাড়বে যাত্রীও। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল নৌপথে যাত্রী অনেকটাই কমেছে। যাত্রীর অভাবে বর্তমানে এই রুটে নিয়মিত চলে মাত্র 2টি লঞ্চ। তবে যাত্রী না থাকলেও জোরে সোরে চলছে বরিশাল লঞ্চ টার্মিনাল উন্নয়ন প্রকল্প। 94 কোটি টাকার প্রকল্পে অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক। এর অধীনে মাল্টিপারপাস টার্মিনাল ছাড়াও থাকবে 4 লাখ লিটার পানির রিজার্ভার, ওয়াকওয়ে, পার্কিং ইয়ার্ড, ব্যাংক সহ 17 ধরনের সুবিধা। প্রকল্প সংশ্লিষ্টদের আশা, টার্মিনালের অনন্য সৌন্দর্য উপভোগেই লঞ্চে চড়ে বরিশাল যাবেন অনেকেই। এই নদী বন্দরে এক আধুনিক সুব্যবস্থা করা হচ্ছে, যেটা হলো নান্দনিক, যেটার জন্য মানুষ অন্ততপক্ষে দেখার জন্য হলে এই জায়গাতে আসবে। পদ্মা সেতু তৈরির আগেই প্রকল্প অনুমোদন হলেও নানা জটিলতায় কাজ শুরু হয় 2023 সালের মাঝামাঝি। যাত্রী খরার মধ্যে বিশাল প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে সংশয়ে স্থানীয়রা। গত সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্পের মতো এটিও বাতিল করে সড়ক পথে বিনিয়োগের দাবি অনেকের। বিগত সরকারের আমলে উন্নয়নের নামে এবং যাত্রী সেবার নামে যে প্রকল্পটি হাতে নিয়েছে, এটা একটি আমি মনে করব একটা ভাউচার দিয়ে খাওয়ার মতো একটা ব্যবস্থা। যে কোনো উন্নয়ন যদি হয় সেটা যাতে সাস্টেন করে এবং দীর্ঘদিনের একটি পরিবেশ বজায় রাখে, সেই ধরনের দীর্ঘদিনের প্ল্যান অনুযায়ী কিছু করা ভালো বলে আমি মনে করছি। এই প্রজেক্টকে আসলে হালাল করার যে মানসিকতা, সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিহার করার মধ্য দিয়ে বরং নৌপথের ব্যবস্থাপনার উন্নয়ন করার কথা চিন্তা করা দরকার, প্রজেক্ট সেই দিকে ডাইভার্সন করা দরকার। এবছরের মধ্যে প্রকল্পের পুরো কাজ শেষ করার আশা বন্দর কর্তৃপক্ষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
লালমনিরহাটের আদিতমারি ও কালীগঞ্জের ভাটেশ্বরী নদীতে নির্মিত 3টি স্লুইস গেট কাজে আসছে না কৃষকদের। নির্মাণের পর ফেলে রাখা হয়েছে অযত্নে। এতে সরকারের টাকা অপচয়ের পাশাপাশি নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। 2003 সালে লালমনিরহাটের আদিতমারির ভেটেশ্বর, কালীগঞ্জের দুহলি ও বারাজানে ভাটেশ্বরী নদীতে স্লুইস গেট রেগুলেটর নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। লক্ষ্য ছিল রবি মৌসুমে কৃষকদের সেচ সুবিধা দেয়া। নির্মাণের পর থেকেই ব্যবহার হয়নি এসব স্লুইস গেট। অযত্ন আর রক্ষণাবেক্ষণের অভাবে অকেজু হয়ে পড়ে আছে সেগুলো। এতে বর্ষায় ফসলি জমি তলিয়ে এবং শুষ্ক মৌসুমে পানির অভাবে কোনো কাজেই আসছে না স্লুইস গেটগুলো। শুকনো মৌসুমে একদম পানি থাকে না, আলু বা গম, ভুট্টা এগুলোর জন্য খুব অসুবিধা। সরকার একটা লোকও রাখে নাই যে গেটটা আটকাইয়ে দেবে। বর্ষাকালে পানি থই থই, এই ব্রিজ দিয়ে আমরা কি করি? এই ব্রিজ তো কোনো কাজের না, আমাদের ক্ষতি। পানি উন্নয়ন বোর্ড বলছে অকার্যকর রেগুলেটরগুলোর তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। রাজস্ব বাজেটের আওতায় মেরামত করে থাকি। এর মধ্যে আমাদের 2-1টা পয়েন্টে রয়েছে অকার্যকর কিছু রেগুলেটর রয়েছে, এগুলোর তথ্য আমরা প্রেরণ করেছি। আমরা যদি বাজেট পাই তাহলে আমরা একেবারে নতুন করে সেসব রেগুলেটর করব। 3টি স্লুইস গেট নির্মাণে সরকারের ব্যয় হয় 9 কোটি টাকা। তবে তা অপরিকল্পিতভাবে হওয়ায় কোনো কাজেই আসেনি বলে দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মরুভূমির প্রাণী দুম্বা পালন করা হচ্ছে উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে। শৌখিন খামারি রবিউল ইসলাম গড়ে তুলেছেন দুম্বার খামার। মাত্র 2টি দিয়ে শুরু করলেও ছোট বড় মিলে এখন তার খামারে দুম্বার সংখ্যা 27টি। কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে এসব পশু। বাণিজ্যিকভাবে দুম্বা পালনের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রাণী সম্পদ দপ্তরের। দুম্বা মরু অঞ্চলের প্রাণী হলেও কয়েক বছর ধরে বাংলাদেশেও লালন পালন করা হচ্ছে। 2 বছর আগে 2টি দুম্বা দিয়ে খামার শুরু করেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের রবিউল ইসলাম। সৌদি আরব প্রবাসী ভাই রেজাউল ইসলামের সহযোগিতায় খামারটি গড়ে তুলেছেন তিনি। আমার ভাই একজন প্রবাসী, নাম হচ্ছে রেজাউল ইসলাম নয়ন। সে আমাকে প্রথমত 2টা দুম্বা কিনে দিল, দাম হচ্ছে 3 লাখ টাকা। তারপর 3 থেকে 6 মাসের মধ্যে আর 6টা আমাকে দুম্বা কিনে দিল। তার খামারে এখন 27টি দুম্বা। এই খামার দেখতে প্রতিদিনই সেখানে যান বিভিন্ন অঞ্চলের মানুষ। রবিউল বলছেন, দুম্বা লালন পালন সহজ, বিক্রিতেও নেই কোনো ঝামেলা। এরা অনেক সুযোগ সুবিধা অনেক দেয়। 6 মাসে 15 মাসে 2বার বাচ্চা দেয়। এরা ছাগল গরুর চেয়ে অনেক সুবিধাজনক। এদের খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই। রোগবালাই কম এবং খাবার খরচ সাশ্রয়ী হওয়ার কারণে দুম্বা পালনে আগ্রহী অনেকেই। দেখলাম 2টা দুম্বা, তারপরে এসে দেখলাম 6টা দুম্বা। আস্তে আস্তে বাচ্চা এখন প্রায় দুম্বার পরিমাণ হলো 27টা। এই দুম্বাগুলো দেখার জন্য সবাই আসে, আমাদেরকেও ভাল লাগে। কোরবানির সময়ে দুম্বার চাহিদাও বেশ সম্ভাবনাময় বললেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। দুম্বার যারা খামার করছে সেই খামারগুলি আমাদের মনিটরিংয়ে আছে এবং আরও যারা উদ্যোক্তা হবে বা খামার করতে আগ্রহী আছে সেই খামারগুলিও আমরা আমাদের প্রাণী সম্পদ থেকে মনিটরিং করব এবং প্রাণী সম্পদ থেকে যত প্রকার সহযোগিতা পরামর্শ আমরা দেব। তিনি আরও জানান, দুম্বার খামার বাড়লে প্রান্তিক অঞ্চলের অর্থনীতিতে গতি আসবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।